ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লে লাদাখ থেকে কার্গিল সিয়াচেন পর্যন্ত ভারতীয় সেনার শৌর্য দেখেছে গোটা পৃথিবী। সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন তারা। আর ২৬ মিনিট লাদাখের মাটিতে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই চীনা আগ্রাসনের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফর নিয়ে বিরোধীরা কংগ্রেস কটাক্ষ করতেও ছাড়েনি। দিনের সব থেকে গুরুত্বপূর্ণ এই খবর এবং তার বিশ্লেষণ আমরা এই অনুষ্ঠানে করব। পাশাপাশি এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো যে ৫৯টা চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। তাতে অজান্তে আমার মতো কেউ যারা কিছু তথ্য আপলোড করেছিলাম কতটা ঝুঁকির মধ্যে পড়লাম আমরা, এবং এই তথ্যের নিরাপত্তা কি আর্থিক নিরাপত্তাও বিঘ্নিত করতে পারে, সেই নিয়ে যারা টেকনিক্যাল এক্সপার্ট তাদের বক্তব্য এই অনুষ্ঠানেই আপনাদের সামনে আমরা হাজির করব। কিন্তু তার আগে আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। লাদাখের মাটিতে দাঁড়িয়ে ২৬ মিনিটের আবেগঘন বক্তৃতায় ঠিক কি বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পৌঁছলো বেজিং পর্যন্ত। 130 करोड़ देशवासी भी पीछे नहीं रहेंगे। উপত্যকায় অতর্কিত হামলার পর থেকেই বেজিং এর উপর সাঁড়াশি চাপ তৈরি করছে নয়াদিল্লি। আর্থিক বয়কটের মাধ্যমে চীনকে কোণঠাসা করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ভারতে চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে মোদী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র টিকটক এবং হ্যালোর মূল সংস্থা বাইট ডান্সের আর্থিক ক্ষতি হতে পারে প্রায় ৪৫,০০০ কোটি টাকা। ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পে চীনা সংস্থার বরাত বাতিল করা হয়েছে। বিএসএনএল এবং এমটিএনএল এর 4G পরিষেবার চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। চীনা সরঞ্জামের ব্যবহার বন্ধ করতে নতুন করে টেন্ডার ডাকতে বলা হয়েছে। কানপুর থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত ৪১৭ কিলোমিটার দীর্ঘ ফ্রেট করিডোরের সিগন্যালিং ও টেলিকমের দায়িত্বে ছিল একটি চীনা সংস্থা। ৪৭১ কোটি টাকা সেই চুক্তি বাতিল করেছে ফ্রেট করিডোর কর্পোরেশন। দেশের জাতীয় সড়ক প্রকল্পের বরাত কোনো চীনা সংস্থা পাবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের জন্য কোনো চীনা বা পাকিস্তানি সরঞ্জাম আমদানি করার আগে অনুমতি নিতে হবে। অর্থনৈতিক চাপটা কিন্তু শুধু বর্তমানের ব্যবসার উপর নয়, বর্তমানে সেইটা অত বেশি পার্সেন্টেজ না, কিন্তু ভারতীয় জনসাধারণের মধ্যে যদি চায়না বিদ্বেষী মানসিকতা এসে যায়, তো ভবিষ্যতে হয়তো ১০-২০ বছর পরে যদি ভারত একটা বড় বাজার তৈরি হয়, সেখানে চায়না ঢুকতে পারবে না। ঢুকতে দেবে না মানে কি, বলবে না যে ঢুকতে, ট্যাক্স ইম্পোজ করে দেবে, হ্যাঁ, তাহলে আসতে পারবে না। সেইটা চীনের একটা দুশ্চিন্তা। কিন্তু অর্থনীতিবিদদের একাংশের প্রশ্ন, শুধুমাত্র অ্যাপ ব্যান করেই কি চীনকে আর্থিকভাবে দণ্ড দেওয়া সম্ভব? কারণ তথ্য বলছে, গত ৪ বছরে ভারতীয় স্টার্টআপে চীনের বিনিয়োগ বেড়েছে ১২ গুণ। ২০১৬ সালে ভারতীয় স্টার্টআপে চীনের কোম্পানিদের বিনিয়োগ ছিল ৩৮১ মিলিয়ন আমেরিকান ডলার, যা ২০১৯-এ বেড়ে হয়েছে ৪.৬ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩২,০০০ কোটি টাকা। সূত্রের খবর, ভারতীয় স্মার্টফোনের বাজারে প্রায় ৭০% শাওমি, অপো, ভিভো, হুইয়ের মতো চীনা সংস্থার দখলে। এছাড়া ভারতের আরও একাধিক সংস্থায় চীনের বিভিন্ন সংস্থার বিপুল অঙ্কের লগ্নি রয়েছে। গেটওয়ে হাউসে চাইনিজ ইনভেস্টমেন্টস ইন ইন্ডিয়া শীর্ষক সমীক্ষায় উঠে এসেছে, জোম্যাটো এবং বিগ বাস্কেটে চীনা সংস্থা আলিবাবার লগ্নি ২০ কোটি ডলার। পেটিএম বলে ১৫ কোটি ডলার লগ্নি করেছে চীনের সংস্থা আলিবাবা। পেটিএম.কমে চীনা সংস্থা আলিবাবা গ্রুপের লগ্নির পরিমাণ ৪০ কোটি ডলার। বাইজুতেও টেনসেন্ট হোল্ডিং নামে চীনা সংস্থার ৫ কোটি ডলারের লগ্নি রয়েছে। অ্যাপ নির্ভর ক্যাব সংস্থা ওলায় প্রায় ৫০ কোটি ডলার লগ্নি রয়েছে একটি চীনা সংস্থার। ফ্লিপকার্টে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে চীনা সংস্থা স্ট্রিট ভিউ ক্যাপিটাল এবং টেনসেন্ট হোল্ডিং। মেকমাই ট্রিপে লগ্নি রয়েছে চীনা সংস্থা সি ট্রিপের। ওয়োতে চীনা সংস্থা দিদি টুকিংস এবং চায়না লজিং এর বিনিয়োগের পরিমাণ ১০ কোটি ডলার। পলিসি বাজার এবং কুইকারে লগ্নি রয়েছে চীনা সংস্থা স্ট্রিট ভিউ ক্যাপিটালের। স্ন্যাপডিলে চীনা সংস্থা আলিবাবা গ্রুপ এবং এফআইএইচ মোবাইলের লগ্নি ৭০ কোটি ডলার। সুইগিতে চীনা সংস্থার টেনসেন্ট হোল্ডিং সহ একাধিক চীনা সংস্থার বিনিয়োগ রয়েছে, পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার। এই পরিস্থিতিতে দুদেশের সংঘাতের কি প্রভাব পড়বে অর্থনীতিতে? এখনই এক কথায় উত্তর দেওয়া কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবিপি আনন্দ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর কাছে আসবো। ইমন বাবু, প্রধানমন্ত্রীর ভাষণে আজ খুব ইন্টারেস্টিং একটা অংশ আছে, এতক্ষণ যেটা নিয়ে আমরা আলোচনা করিনি। প্রধানমন্ত্রী একটা জায়গায় বলছেন, লে লাদাখ সে লেকার কার্গিল আর সিয়াচেন তক এর সঙ্গে গালওয়ান জুড়ে দিচ্ছেন।
আবার আরেক জায়গায় বলছেন ভারত মাতা কে দুশ্মনों ने आपकी ফায়ার और आपकी फ्यूरी भी देखा है। তো আমি এই জন্য এই দুটো অংশ পড়লাম ইমন কল্যাণ বাবু, যে একই ব্র্যাকেটে পাকিস্তান এবং চীনকে রাখা হচ্ছে দুশ্মন, শত্রু। ভারতবর্ষে চীনের সম্পর্কে কিন্তু যত ঠান্ডা লড়াই, যত আন্ডার কারেন্টই থাকুক না কেন, ঘোষিত অবস্থান পাকিস্তানের মতো শত্রু ছিল না। অথচ কোথাও একটা আজকের ভাষণে তারই ইঙ্গিত। আপনার কি মনে হয় এই পাকিস্তান এবং চীনকে এক করে দেখা, ইকুয়েট করা, এটা ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো বদল হচ্ছে তারই ইঙ্গিত ইমন কল্যাণ বাবু? নিশ্চয়ই সুমন, এটা বদল তো হচ্ছে, কেননা এতদিন পাকিস্তান আমাদের মূল শত্রু ছিল এবং আজকে চীনের নামটা বলা উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রীর। চীন তো কখনোই বিশ্বাসযোগ্য রাষ্ট্র ভারতের জন্য ছিল না, অতীতেও ছিল না এবং আজও নেই। কিন্তু চীন এবং পাকিস্তানকে এক জায়গায় অবস্থান করানোটা যেমন জরুরি ছিল, আবার একই সঙ্গে এটাও কিন্তু আমাদের ভাবতে হবে যে বিদেশ নীতি যদি আমরা দেখি, তার মূল তত্ত্বটা হচ্ছে কেউ আমাদের পার্মানেন্ট শত্রু নয়, কেউ আমাদের পার্মানেন্ট মিত্রও নয়। সেখানে চীনকে এই মুহূর্তে পাকিস্তানের জায়গায় একইভাবে দেখাটা সঠিক কিনা। প্রথমত আরও একটা বিষয় উঠে আসে যে আজকের তার যে সফর, সেটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর, আমাদের বীর সেনাদের মনোবল নিশ্চয়ই সেটা বাড়িয়ে তুলবে। কিন্তু একই সঙ্গে ভারতবর্ষের যে সমস্যা, অর্থাৎ বিশেষ করে যে আত্মনির্ভরতার কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছেন, সেই জায়গাটা সত্যি কি আমরা হতে পেরেছি? যদি না পারি তাহলে কিন্তু এই রকমের বার্তা এই মুহূর্তে অন্তত ভারতবর্ষের অর্থনীতির জন্য কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে, কেননা এখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই চীনের উপর নির্ভরশীল। আরও একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, যদি চীনের কোনো সেনাবাহিনী ভারতের মাটিতে না থাকেন, যেটা কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, তাহলে কেন এই বার্তার এই মুহূর্তে প্রয়োজন হলো? তবে একথা ঠিক যে ৬২র ভারত কিন্তু আজকে নয়। আবার একথাও ঠিক, চীন এবং ভারত দুটো রাষ্ট্রই কিন্তু পারমাণবিক অস্ত্র শক্তিধর এবং সেই জন্য যুদ্ধের সম্ভাবনা নেই। সুতরাং বিদেশ নীতিকে যদি আমরা আরও চাঙ্গা করতে চাই, তাহলে কিন্তু আমাদের নেবারহুড পলিসি, প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে আমাদের যোগসাজশ আরও বেশি মজবুত করতে হবে। এটা আজকের ঘটনা নয় সুমনদা, দীর্ঘদিন ধরে নেপালের ওপর চীনের প্রভাব ভারতবর্ষ দেখেছে এবং বিগত 5 বছরে আমাদের বিদেশ নীতির কিন্তু একটা অবস্থানগত পরিবর্তন হয়েছে। তবে চীনকে যদি কড়া বার্তা দিতে হয়, যেমন করে 71 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী দায়িত্ব নিয়ে পাকিস্তানের টুকরো করেছিল এবং ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ভারতের মুক্তি বাহিনী, ভারতীয় সেনা, তারা কিন্তু দুটো রাষ্ট্র বানিয়ে দিয়েছিল, ঠিক তেমনি যদি আজকের দিনে গালওয়ানে যে ব্রিচ অফ কন্ট্রাক্ট চায়না করছে তার উত্তর যদি দিতে পারে ভারত, তাহলে কিন্তু এই বক্তব্যের মর্যাদা থাকে। নইলে কিন্তু আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে যদি আমরা কোনো অ্যাকশন পয়েন্টে এই মুহূর্তে না যাই, সেটা কিন্তু আমাদের নেবারহুড পলিসিতে ক্ষতি সাধন করতে পারে। অনেক অনেক ধন্যবাদ ইমন কল্যাণ বাবু। আমি সরাসরি আমার রাজনৈতিক অতিথিদের কাছে যাব। জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা। জয়প্রকাশ বাবু, এই প্রধানমন্ত্রীর সফর নিয়েও বিরোধীরা একের পর এক কটাক্ষের তীর ছুঁড়ছেন। রাহুল গান্ধী টুইট করে বলছেন যে লাদাখবাসী বলছেন চীন আমাদের জমি কেড়ে নিয়েছে, অথচ প্রধানমন্ত্রী বলছেন কেউ আমাদের ভূখণ্ডে ঢোকেনি, কেউ ঢুকেও বসে নেই। কোনো একটি পক্ষ মিথ্যে কথা বলছে, কে মিথ্যে বলছেন? অধীর চৌধুরী বলছেন যে লাদাখে প্রধানমন্ত্রী যে গেলেন, অধীর চৌধুরী মানছেন যে সেনার মনোবল নিশ্চয়ই বাড়ল, কিন্তু প্রধানমন্ত্রীর আজকের ভাষণে অন্তত প্রথমে স্বীকার করে নেওয়া উচিত ছিল যে অল পার্টি মিটিংয়ে তিনি যা বলেছিলেন, লাদাখে কোনো অনুপ্রবেশ হয়নি, ভারতবর্ষের কোনো পোস্টও দখল করা হয়নি, সেটা যে ভুল বলেছিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের সেনার কাছে, সেনাবাহিনীর কাছে সেই ভুল স্বীকার করে নেওয়া উচিত ছিল, বলছেন অধীর চৌধুরী। আপনার প্রতিক্রিয়া জয়প্রকাশ বাবু। দেখুন, কংগ্রেসের একটা বাধ্যবাধকতা আছে চীনের এজেন্ডা নিয়ে কথা বলার, কারণ 2008-এ অলিম্পিকের পেছনে গিয়ে
রাহুল গান্ধী এই সি জিনপিং এর সঙ্গে তখন ভাইস প্রিমিয়ার ছিলেন, তার সঙ্গে একটা সমঝোতা পত্র সাইন করেন। পরবর্তী ক্ষেত্রে প্রচুর টাকা নিজেদের পার্টির জন্য নেন বা রাজীব ফাউন্ডেশনের জন্য নেন। আমরা জানি না ভেতরে কি আন্ডারস্ট্যান্ডিং, বাট কিন্তু চীনের এজেন্ডাটা এই দেশের মধ্যে চালানোর একমাত্র বড় এজেন্সি হচ্ছে এখন এই 51 বছরের নাবালকের দলটি কংগ্রেস। আমি এইখানে একটা কথা বলতে চাই, আচ্ছা দেখুন তো, অধীর বাবু বা রাহুল বাবু বলে দেবেন, তারপরে ভারতের যে দায়িত্বশীল প্রতিরক্ষা দপ্তর যারা সামলাচ্ছে, পররাষ্ট্র দপ্তর সব সামলাচ্ছে, তারা সব গাধা, এটাই বলে দিচ্ছেন। তাদের উপর কোনো ভরসা করা যাবে না। তার উপরে আর্মির দায়িত্বে যারা আছেন, যেখানে ভারতের সরকার বলে দিয়েছেন যে আর্মির হাতে পরিপূর্ণ দায়িত্ব দেওয়া হলো, তারাও সব হচ্ছে এলেবেলে লোক। তাদের কাছে কিছু নেই, তারা দেশের স্বার্থ ভাবে না, তারা সব ভুল কাজ করছে। এই রকম বার্তা দিচ্ছেন কেন জানেন? কারণ ওই চীনের এজেন্ডাটা ভারতের মধ্যে যাতে অনেক মত তৈরি হয়ে ভারত যেন এক জায়গায় না আসতে পারে। ভারতের সেনার পেছনে 130 কোটি লোক আছে কংগ্রেস ছাড়া, এই কংগ্রেসের কিছু নেতা ছাড়া। এবং আপনি দেখবেন যে সবথেকে বড় কথা বারবার বলে দিচ্ছেন এরা, অর্থাৎ চীনের এজেন্ডা, কংগ্রেস দল চীনের এজেন্ডায় চলছে। আমি সরাসরি শুভঙ্কর সরকারের কাছে আসবো। শুভঙ্কর বাবু, 51 বছরের নাবালকের দল জয়প্রকাশ মজুমদার বলছেন, তার সঙ্গে বলছেন যে কংগ্রেস দলটা সেনাবাহিনীর পিছনে নেই, তারা ভারতের এজেন্ডায় নয় চীনের এজেন্ডায় চলছে। শুভঙ্কর সরকার। না, আমি প্রথমে প্রধানমন্ত্রী আজ গেছেন, আমি জয়প্রকাশ বাবুদের কথার উত্তর দিতে চাই না। এই কারণে কংগ্রেস পার্টি ছিল বলে ওই পার্টিটা আজকে ভারতবর্ষে এখন এসে আপনার স্টুডিওতে বসতে পেরেছে, তা না হলে বসতে পারতেন না। তো আজকে সব থেকে বড় জিনিস যেটা, প্রধানমন্ত্রী গেছেন, দেশ রাষ্ট্রনায়ক, এবং আমরা কংগ্রেস থেকে এবং সাধারণ মানুষ ভারত সরকারের পাশে, সেনাদের পাশে, এবং প্রধানমন্ত্রী গেছেন, সেনাদের মনোবল বাড়বে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, সীমান্তের বিভিন্ন সংবাদ বলছে চীনা সেনারা পিছিয়ে যাওয়ার পরিকল্পনা নেই, তারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বানিয়েই চলেছে। তো প্রধানমন্ত্রী যাওয়ার কি দরকার? চীনা সেনা যদি ভারত ভূখণ্ডে নাই ঢুকে থাকে, টিকটককে ক্যান্সেল করা, 59 অ্যাপসকে ক্যান্সেল করা কিসের দরকার? আমি খালি ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, 71 সালে ইন্দিরা গান্ধী পাকিস্তানের নাম করেছিলেন, আর মার্চ, এবার 30 মার্চ এবং 3 তারিখ আজকে চীনের নাম উঠালেন। আজকে প্রধানমন্ত্রী গেলেন হেডকোয়ার্টার 14 ক্রপস, যেটা লে টুরিস্ট জায়গা 200 কিলোমিটার দূরে গালওয়ান থেকে। উনি কেন ওয়াই চ্যানেলে গেলেন না? উনি কেন ডিবিও এয়ারপোর্টে নামলেন না? উনি 3 এবং 4 যে ফিঙ্গার জোন সেখানে গেলেন না? তার কারণ চীনকে বার্তা দিতে চান না। এত দুর্বলতা কিসের? কোন জায়গায়? আজকে চীনের একটা পত্রিকা লিখছে, যখন প্রধানমন্ত্রী সর্বদলীয় মিটিং এ বলছেন যে আমাদের আসলে দুর্বলতা প্রকাশ করেছেন বলছে কংগ্রেস। আমি জয়প্রকাশ বাবুর কাছে যাব। জয়প্রকাশ বাবু, একটা অংশ যেটা শুভঙ্কর বাবু বলছেন তার সঙ্গে আমি কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লে সফরের ছবি সহ আজকে যেটা টুইট করেছেন, শুভঙ্কর বাবুর কথায়ও তার ইঙ্গিত আছে যে লে সফরের পর ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ভেঙে 2 টুকরো করে দিয়েছিলেন। দেখা যাক ইনি, অর্থাৎ নরেন্দ্র মোদী, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কি করেন, কংগ্রেস বলছে। জয়প্রকাশ মজুমদার। শুনুন, শুভঙ্কর বাবু প্রথম যে কথাটা বললেন তাতেই বোঝা যায় এদের অহংকার কতখানি, এবং এরা দেশকে দেশ মনে করেন না, শুধু মনে করেন নিজেদের জমিদারি। কি বললেন? যে বিজেপি আজকে দেশ শাসন করছে কংগ্রেসের জন্য। আরে আরে আমার মাঝখানে কথা বলবেন না, আমি যখন কথা বলছি মাঝখানে কথা বলবেন না শুভঙ্কর বাবু। শিষ্টতা রাখুন, শিষ্টতা রাখুন, ভদ্রতা রাখুন, এইটুকুনি ভদ্রতা রাখুন। আমার সময় কথা বলবেন না। ঝড় বৃষ্টির জন্য আমি আসবো, শুভঙ্কর বাবু আসবো। আমি সমান সময়, আমি নিয়েই বসেছি, সমান সময় নিয়ে আপনাদের দুজনের কাছে দেখুন, একেবারে প্রতি মুহূর্তে সময় মাপছি। জয়প্রকাশ বাবু শেষ করুন। আরে অসভ্যদের মতন কথা বলেন আজকে কংগ্রেস। শুনুন, আজকে বিজেপি শাসন করছে, ভারতের জনগণ তাকে ক্ষমতায় এনেছে বলে। আর এটা শুভঙ্কর বাবুদের দয়া নয়, মোদিজি আজকে শাসন করছেন ভারতের জনগণের সমর্থনে। আর একটা কথা বলি, উনি যে কথাগুলো বললেন, আপনি দেখবেন
যদি শুভঙ্কর বাবু না বলে কোনো চীনে লোক বলতো তাহলে বলতেন এই তো চীনের প্রতিক্রিয়া। চীনের প্রতিক্রিয়া এই যে ভারতের এটা কেন গেলেন না, ওখানে কেন গেলেন না, উনি বেনারস গেলেন, লখনৌ কেন গেলেন না, এই রকম কথা। আমি সমান সময় শুভঙ্কর সরকারকে দেব। শুভঙ্কর একটা প্রশ্নটা স্পেসিফিক করা যাক, সেটা হচ্ছে অনেকে বলছেন যে কংগ্রেস এত কথা বলছে কেন, নেহেরুর সময় থেকে সেই আকসাই চীন যে হাতছাড়া হলো ভারতের লাদাখের পূর্ব দিকের সেই অঞ্চল ৬২ যুদ্ধের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু ভারতের হাতে আসেনি। শুভঙ্কর সরকার, আপনার সময়। আমি সুমন বাবু একটা প্রশ্ন করি, উনি বলছিলেন না চীনের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক, আজকে পিএম কেয়ারসে ৭ কোটি কারা দিয়েছে, যাদের সঙ্গে আজকে হুয়াই ২০ কোটি টাকা, আজকে টিকটক টাকা দিলেন। আমি খালি জানতে চাই আজকে যদি রাহুল গান্ধীর নামে কি সাইন করেছিলেন গ্লোবাল টাইমের পেছনে গিয়ে রাহুল গান্ধী ভারতবর্ষের চীনের দালাল রাষ্ট্রদ্রোহী উত্তরটা শুনে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, আজকে নরেন্দ্র মোদী যখনই করে আটক আপনা, আজকে পুলওয়ামারে ৪০ জন সেনা মেরে দিলেন, এখানে ২০ জন সেনা। আজকে সুমন বাবু আমি জিজ্ঞেস করতে চাই, আজকে যে সেনারা গিয়ে ওখানে মৃত্যুবরণ করছে তাদের বাড়ির অবস্থাটা দেখুন। আজকে আলিপুরদুয়ারে যে সেনাটা মারা গেছে তার ঘরটা দেখুন, ৫ তলা বাড়ি নয়। আজকে দেখুন যে ছেলেটি রাজেশ ওরাং, তার বাড়িটা দেখুন। আজকে সেই সেনাগুলোকে মেরে ফেলছেন, তার কারণ বিজেপি যখনই ক্ষমতায় আসে, যখন সমস্ত দিকে ওরা কোনো কন্ট্রোল করতে পারে না, তখনই যুদ্ধ খেলার নামে ভারতবর্ষকে ভেঙে আজকে ওরা দেখা যাচ্ছে যে সৈন্য মেরে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে দেশপ্রেমের কথা বলেন। আজকে প্রধানমন্ত্রী আপনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন পাকিস্তানকে যোগ্য জবাব দেবেন না, ইনভিটেশন থাকতেও আপনি পাকিস্তানে চলে গিয়েছিলেন, তারপরে পাঠানকোটের আক্রমণ হয়েছিল, আর আজকে ৯ বার গেছেন আপনি চীনে, আর আজকে ৪ বার গেছেন মুখ্যমন্ত্রী থাকার সময়, তারপরে বাকি ৫ বার গেছেন প্রধানমন্ত্রীর সময়। চীনের সঙ্গে কূটনীতি কেন? আজকে বাংলাদেশের সঙ্গে, নেপালের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এইসব এলোমেলো কথা বলে লাভ আছে? আমরা কূটনৈতিক সম্পর্কও রাখি, আবার মিলিটারি শক্তিও রাখি, আমরা দুটোই রাখি। আমরা বলেছেন আজকে মিলিটারি শক্তিও রাখি, আমরা দুটোই রাখি, আমরা বলেছেন আজকে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। নেপাল থেকে মায়ানমার, বহুবার চীনের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে যে পছন্দ মতো, নিজেদের পছন্দ মতো শাসক বসানোর জন্য চক্রান্ত করেছে বেজিং। এর পাশাপাশি বেজিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান এই মুহূর্তে নিয়েছে আমেরিকাও। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে মার্কিন সেনাদের সরিয়ে তাদের এশিয়ার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে বলে খবর। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের যে সামরিক তৎপরতা, সেটা যথেষ্ট উদ্বিগ্ন করেছে জাপান এবং অস্ট্রেলিয়াকে। দেখুন, এতে নরেন্দ্র মোদী ফুঁসছে চীন। মোদী যেমন নাম না করে চীনকে কড়া বার্তা দিয়েছেন, তেমনি বেজিং ও প্রধানমন্ত্রী সফরের প্রসঙ্গ না তুলেই পরোক্ষে বলেছে ভারত ও চীনের মধ্যে যোগাযোগ রয়েছে, উত্তেজনা কমানোর উদ্দেশ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। পরিস্থিতি ফের নতুন গতি পেতে পারে এমন কোনো অ্যাকশন থেকে উভয় পক্ষেরই বিরত থাকা উচিত। একইভাবে ২০০৮ সালে মনমোহন সিং যখন অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন, তখনও আপত্তি জানিয়েছিল চীন। মোদী নাম না করে চীনকে আগ্রাসী বলার পরই পাল্টা ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন চীন তার ১৪টি প্রতিবেশী দেশের মধ্যে ১২টির সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সীমান্ত নির্ধারণ করেছে, তাই চীনকে আগ্রাসী বলা ভিত্তিহীন। কিন্তু কূটনীতিবিদরা বলছেন চীন নিজেও জানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি তার আগ্রাসী মনোভাব এবং অন্যের বিষয়ে মাথা গলিয়ে নিজের কার্যসিদ্ধি করার তার প্রবণতা বহু যুগের। বর্তমানে হঠাৎ করে নেপাল যেভাবে ভারতকে কার্যত চোখ রাঙাতে শুরু করেছে, তার নেপথ্যেও চীনের প্ররোচনা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই কাজে চীন ব্যবহার করছে নেপালে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত হৌ ইয়ানচিকে। কয়েকদিন আগে ভারতের লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করে নেপাল। নেপালের সংসদেও পাশ হয় সেই সংক্রান্ত প্রস্তাব। সূত্রের খবর, এই বিতর্কিত মানচিত্র বিলটি সংসদে পাঠানোর পেছনেও সক্রিয় ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়ানচি। কিন্তু ভিন দেশের এক রাষ্ট্রদূত হঠাৎ নেপালে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কি করে? অনেকে বলছেন তার জবাব লুকিয়ে রয়েছে এই ভিডিওতে। একটি অনুষ্ঠানে নেপালের গয়না এবং লেহেঙ্গা চলে পরে লোকসঙ্গীতের তালে নেচে মাত করে দিয়েছিলেন নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ানচি।
তার নাচে মুগ্ধ হয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রীও। সূত্রের খবর, এরপর থেকেই তার ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েন চীনা রাষ্ট্রদূত। কয়েকদিন আগে নেপালে যখন সাংবিধানিক সংকট তৈরি হয়, তখন তা মেটাতে আসরে নেমে পড়েন ইয়ান চি। এই ইয়ান চি এখন নেপালকে নিজেদের দিকে টেনে তাদের ভারত বিরোধী পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে বলে মনে করছেন কূটনীতিকরা। পাশাপাশি ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে অস্থিরতা তৈরি করতে সেখানকার জঙ্গি সংগঠনগুলিকেও চীন সাহায্য করছে বলে অভিযোগ উঠেছে। জ্বালানি বলুন, পেট্রোল বলুন, আদার জিনিস যেগুলিকে জাহাজে করে আসবে, সেখানে মায়ানমারে বন্দর দিয়ে ও চীনে ওইখান দিয়ে ও ঢুকবে। যেটা নেপাল এটা করেছে চীনের ইঙ্গিতে। কারণ চীন ভাবছে একটা গন্ডগোল বাঁধাতে হলে বা একটা যুদ্ধ বাঁধাতে হলে আপনার প্রথম দরকার একটা কজ অফ ওয়ার। হ্যাঁ, সেই কজটা হচ্ছে যেটা নাকি জনসাধারণ সাপোর্ট করবে। খুব একটা চিন্তার ব্যাপার নেই, আর চীন ওখানে ঢুকে খুব একটা সুবিধা করতে পারবে না। তবে এর মধ্যে ভারতের কাছে স্বস্তির খবর বলতে চীনের বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকা। চীনের সমালোচনা করেছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। তিনি বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ শুধু ভারতের জন্য হুমকি নয়, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্সও চীনের হুমকির মুখে। আমরা পিএল এর মোকাবিলার জন্য যথাযথভাবে মার্কিন সেনা নিয়োগ করব। আমরা মনে করি এটা আমাদের সময়ের চ্যালেঞ্জ। এই লক্ষ্যে ইতিমধ্যেই জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। চীনকে যদি আমাদের সব দিক থেকে জব্দ করতে হয় সামরিক দিয়ে, চীনকে তাহলে আমাদের বাধ্য করা উচিত নৌযুদ্ধে অবতীর্ণ হতে। চীন নৌবাহিনী এখনো ততটা নৌবাহিনী গড়ে তুলতে পারেনি। যে আমেরিকা নৌবাহিনী চীনের দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরের দিকে এগোচ্ছে, এটা একটা ভারতের পক্ষে সুবিধাজনক পরিস্থিতি। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালেই মেঘনানি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট চীনের নিয়মিত আগ্রাসন দেখে বলেছেন, এই ব্যবহারে কমিউনিস্ট পার্টির আসল চরিত্র বেরিয়ে আসছে। সব মিলিয়ে এখন আমেরিকার প্রবল চাপের মুখে চীন। এবিপি আনন্দ। আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্র আজ কূটনৈতিক ব্যঙ্গচিত্র। লাদাখের মাটিতে দাঁড়িয়ে চীনকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু চীনের বিশ্বাসঘাতকতার এই ইতিহাস আজকের নয়। যতবারই ভারত বন্ধুত্বের হাত বাড়াতে চেয়েছে, ততবারই তাদের বিশ্বাসঘাতকতা, তাদের দ্বিচারিতা বারবার সামনে এসেছে। অর্থাৎ বিশ্বাসঘাতকতা সেই ট্র্যাডিশন ৬২ থেকে আজও চলছে। এই নিয়েই আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। আবার পছন্দ না হলে ভারতে বসে আন্তর্জাতিক কেস দেবেন না প্লিজ। দেখুন। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। টিকটক সহ ৫৯টা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। বিরোধীরা অনেকে সমালোচনা করে বলছেন, ম্যাপের বদলে অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধু অ্যাপ নিষিদ্ধ করলে হবে না, সমস্ত দিক থেকে যোগ্য জবাব দিতে হবে চীনকে। তৃণমূল সাংসদ নুসরত জাহান সরাসরি নোটবন্দির সঙ্গে এই অ্যাপ নিষিদ্ধ করাকে সমান করে দেখে তীব্র সমালোচনা করেছেন। আর নুসরতের এই সমালোচনার আবার তীব্র সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। অর্থাৎ এই অ্যাপ নিষিদ্ধ করা দিয়ে রাজনৈতিক চাপানুতর কিন্তু সমস্ত কিছুর মতো এটা নিয়েও চলছে। তবে বহু টিকটক তারকার সঙ্গে আমরা কথা বলেছি, যারা প্রত্যেকে বলছেন দেশের স্বার্থ সবার আগে। দেখুন। লাদাখে চীনা সেনার আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার দাবি উঠেছে দেশ জুড়ে। এমন অবস্থায় ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে মোদী সরকার। নিষিদ্ধের তালিকায় আছে জনপ্রিয় মোবাইল অ্যাপ টিকটকও।
কিন্তু স্রেফ মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেই কি চীনকে যোগ্য জবাব দেওয়া গেল? এই প্রশ্ন শুরু থেকেই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। Fully we support the government stand regarding this. But if government takes any stand against China, we want that it should be implemented in toto. To ban some apps will not give you the result. We want to give China a befitting reply. But how do we do it? That they have to decide. কিন্তু বুধবার কার্যত উল্টো সুর শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই বসিরহাটের সাংসদের গলায়। টিকটক আমার জন্য আর বাকি সোশ্যাল মিডিয়ার মতনই একটা মাধ্যম, যার ভায়া আমি আমার ফ্যান্সদেরকে এন্টারটেইন করি। আই এম এ পারফর্মার, আই এম এন্টারটেইনার। কিন্তু যেটা ইম্পালসিভ ডিসিশন, যেটা আমার প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, যে হট করে এরকম ইম্পালসিভ ডিসিশন নিলে তার একটা স্ট্র্যাটেজি বা একটা ব্যাকআপ প্ল্যান অলওয়েজ থাকা উচিত। অ্যাপসটা বন্ধ করে দেওয়ার মাধ্যমে অনেকেই আর্টিস্ট যারা রোজগার করতো তাদের অনেক চাকরি গেছে। তো তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলবে? উনি তো এমনি বলেছিলেন যে যুবকদের ওনারা চাকরি দেবেন। নেক্সট কি? তো যেমন আমি স্বদেশী মুভমেন্ট নিশ্চয়ই আনতে পারি। So then what I have to do is I will maybe call the people যারা বিদেশি, যারা প্রবাসী রয়েছে, প্রবাসী ভারতবাসীরা রয়েছে, তাদেরকে ডাকা উচিত। গুগল থেকে নিয়ে আসুন, নাসা থেকে নিয়ে আসুন, নিয়ে এসে ওনাদেরকে বলুন ইন্ডিয়ান অ্যাপস তৈরি করতে, যাতে ইন্ডিয়ানরা মানে ইন্ডিয়ান ছেলেমেয়েরা যাতে চাকরি পাক। তখন আর আমাদের এদিক ওদিক চাইনিজ ফাইনিজ আমাদের দেখতে হবে না। অ্যাপস বান করাতে আমার কোনো অসুবিধা নেই, বিকজ ইট ইজ রিকোয়ার্ড ডিউ টু ফর দ্য ন্যাশনাল সিকিউরিটি। ন্যাশনাল সিকিউরিটির ইন্টারেস্টে আই সাপোর্টেড, কিন্তু বাকি জবাবগুলো কে দেবে সেটাই আমার প্রশ্ন। বসিরহাটের তৃণমূল সংসদের কড়া সমালোচনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওনার টিকটকের সেই যে ড্যান্স ফ্যান্স আমরা দেখেছি, হয়তো সেটা দেখাবার সুযোগ পাবেন না এরকম বলছেন। আমার মনে হয় দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা না বলাই ভালো। বেকারত্ব বাড়বে কিনা, বেকারত্ব যদি অম্ফানে বা করোনাতে বাড়ে লক্ষ লক্ষ, আর 2-4 হাজার বাড়বে, কিন্তু দেশের থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে চীন, সেটা বন্ধ করার দরকার আছে। মোদী সরকারের টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিনোদন জগতের অনেকেই। খুব দুঃখজনক যে আমাদের অনেক ভাইরা, অনেক দাদারা যারা আমাদের সোলজার, তারা কিন্তু জান দিয়ে দিয়েছে তাদের। আমি টিকটক খুব ইউজ করতাম, খুব বেশি না, ভাইদের জন্য, দাদাদের জন্য, আর অবশ্যই আমাদের অ্যাজ আ নাগরিক আমি টিকটক ডিলিট করে ফেলেছি। টিকটকের মাধ্যমে অনেক ছেলে মেয়ে পপুলারিটি গেইন করেছে এবং অনেকে অর্থ উপার্জনও করেছেন শুনেছি। আমি ব্যক্তিগতভাবে টিকটক কখনো করিনি। আমার মনে হয় যদি আমি টিকটক করতামও, তাহলে টিকটক আর করতাম না, বন্ধ রাখতাম। নুসরাতের নাম না করে খোঁচা দিতে ছাড়েননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আমার ধারণা যে এইটার পরে আমাদের জায়গাগুলো আমরা আরো বেশি স্বনির্ভর হব এবং ইন্ডাস্ট্রির জায়গাটাও অনেক বেশি উর্বর হবে এবং আমার মনে হয় যে অনেক বেশি অ্যাভিনিউজ খুলে যাবে মানুষের। টিকটকের মধ্যে দিয়ে যারা জীবিকা অর্জন করেছে, এই ব্যাপারটা উঠেছে, যাদের মধ্যে ট্যালেন্ট আছে তারা অন্যভাবেও জীবিকা অর্জন করতে পারে। আপাতত দেশ আগে সবার থেকে। অনেকেই বলছেন লকডাউন পর্বে অবসর বিনোদনের অন্যতম মাধ্যম ছিল টিকটক। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, নিজের গুণের প্রদর্শন ছাড়াও টিকটকের মাধ্যমে অর্থ উপার্জনও করা যেত, যদিও সেই সুযোগ এখন বন্ধ। যেমন অভিনেতা নীল ভট্টাচার্য 3 বছর ধরে টিকটক ব্যবহার করেন। ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক। নীলের জনপ্রিয়তা এতটাই যে টিকটক ইন্ডিয়ার পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধাও পেতেন তিনি। তবে নীলের সাফ কথা, সবার আগে দেশ। টোটালি সাপোর্ট দিস মুভমেন্ট which has been taken by the government যেটা ভেবে করেছে, অবভিয়াসলি এর পেছনে নিশ্চয়ই ভীষণ বড় একটা রিজন আছে। অ্যান্ড আমি অলওয়েজ একটা জিনিস বলতে চাই যে যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে তাহলে আপনি যে কোনো অ্যাপে আবার বিল্ড করতে পারবেন। টিকটকের দুনিয়ায় খুব পরিচিত মুখ প্রীতম হোম চৌধুরী ও চন্দ্রিমা মুখোপাধ্যায়। টিকটকে 30 লক্ষেরও বেশি ফলোয়ার আছে তাদের। টিকটকে নানা ভিডিও আপলোড করে নিয়মিত রোজগারও করতেন। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন। এটার সাথে যাদের জীবিকা, তাদের কিন্তু মেন প্রবলেম। তার থেকে বড় দেশ, মানুষ প্রাণ দিচ্ছে, তো 2-4 হাজার টাকা গেলে আমার মনে হয় না খুব বেশি যাচ্ছে। আমি অনেক টাকা কামাইনি, তবে আমি অনেক দর্শক আর্ন করেছি। না হলে এত তাড়াতাড়ি আমার ইনস্টাগ্রামে এত ফলোয়ার্স হতো না। চীন যেটা করেছে খারাপ করেছে, যে সিদ্ধান্ত নিয়েছে আমার মতে ঠিক নিয়েছে। যে ইঞ্জিনিয়ার যারা আছে তাদের উচিত ইন্ডিয়াতে এমন একটা অ্যাপ লঞ্চ করা, শুধু আমরা যাতে ওখানে গিয়ে আমাদের প্রতিভা দেখাতে পারি। এর প্ল্যাটফর্মটা কমে গেছে, ভিগো চলে গেছে, হ্যালো চলে গেছে, টিকটক চলে গেছে। বাকি 3টে প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, আর একটা ইনস্টাগ্রাম রয়েছে। 3টে রয়েছে, এই 3টেতে আমরা ভিডিও ছাড়বো। একটি পরিসংখ্যান বলছে বিশ্বে 20 কোটি মানুষ টিকটক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন। ব্যবহারকারীদের 10%ই ভারতের। কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিনহা ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর কাছে যাব। সন্দীপ, আমি শুরুতেই বলে নিই যে যদি ভারতের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন হয় এবং প্রত্যেক ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় এই মুভটা থেকে, এই পদক্ষেপটা থেকে, তাহলে 59 কেন, 159 কেন, আমি 1059টা অ্যাপ নিষিদ্ধ করাকে সম্পূর্ণ সমর্থন করি। কিন্তু আমি লার্জার কোয়েশ্চেনে যাব, তার আগে একেবারে মাইক্রো এবং পার্সোনাল একটা প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে, আমার মতো অনেকেই শুধুমাত্র এন্টারটেনমেন্ট অ্যাপ নয়, যেমন আমি ব্যক্তিগতভাবে একটা ইউটিলিটি অ্যাপ ব্যবহার করতাম 6 মাস 1 বছর নয়, প্রায় 3-4 বছর ধরে একটা, আমি নামটা করতে চাই না, একেবারে এই নিষিদ্ধ তালিকার শুরুর দিকে, ওপরের দিকে আছে, যে একটা স্ক্যানিং অ্যাপ, চমৎকার স্ক্যান করা যেত বিভিন্ন ডকুমেন্টস, সেটা আমি ব্যবহার করতাম। তুমি জানো আমি তথ্যের ব্যাপারে অত্যন্ত সতর্ক, কোনোদিন কোনো চীনা মোবাইল বা অন্য কোনো চীনে প্রস্তুত, সরাসরি চীনে প্রস্তুত জানি এরকম জিনিস ব্যবহার করি না ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। কিন্তু এই অ্যাপটা প্রায় 4 বছর আগে, যেহেতু ইউটিলিটি অ্যাপ এবং আমার সেই মুহূর্তে যা অ্যাভেলেবেল ছিল বেস্ট অ্যাপ টেকনোলজিক্যালি, আমি সেইটা ব্যবহার করতাম। এবং তার মধ্যে আনফর্চুনেটলি সমস্ত কিছু, মানে প্রথম কথা, একটা অ্যাপে ঢুকতে গেলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হচ্ছে, তারপরে তাকে ক্যামেরা অ্যাক্সেস দিতে হচ্ছে ইউটিলিটি অ্যাপের ক্ষেত্রে, অনেক সময় কন্ট্যাক্ট অ্যাক্সেস দিতে হচ্ছে, গ্যালারি অ্যাক্সেস দিতে হচ্ছে, ডেটা শেয়ার হচ্ছে, এবং কার্যত এর মধ্যে মানে আমার আর্থিক নথি, ব্যক্তিগত তথ্য, পরিচয়পত্র স্ক্যান, সমস্ত কিছু ছিল। হঠাৎ দেখছি এই নিষিদ্ধ তালিকায় একদম ওপরের দিকে প্রথম 5টা নামের মধ্যে একটা হচ্ছে এই স্ক্যানিং করা যায়, অত্যন্ত, আবার বলছি, টেকনোলজিক্যালি ভীষণ সাউন্ড, কোনোদিন কোনো সমস্যা হয়নি এই অ্যাপটা ব্যবহারের ক্ষেত্রে। এই অ্যাপটা আমার মতো, আমি নিশ্চিত অসংখ্য, হাজার হাজার কেন, লক্ষ লক্ষ মানুষ আছেন, তারা এবার কি করবেন, আমাদের তথ্য কতটা সুনিশ্চিত, বা এই তথ্য নিয়ে যে জিনিসটা এই মুহূর্তে চলছে তাতে কতটা ঝুঁকির মধ্যে আমরা সবাই পড়ে গেলাম। সন্দীপ, আজকে এই অ্যাপটি আমি বুঝতে পেরেছি কোন অ্যাপটা নিয়ে কথা হচ্ছে। এই অ্যাপটা মাঝখানে খুব গড়বড় হয়েছিল এবং প্রচুর হইচই হয়েছিল, কারণ একটা সিকিউরিটি প্রবলেম ধরা পড়েছিল। তখন আমরা এর একটা অল্টারনেট অ্যাপ, খুব ভালো অ্যাপ, সেই অ্যাপটাতে শিফট করে গেছিলাম, আমরা একটু প্রোঅ্যাক্টিভলি শিফট করেছিলাম। কিন্তু যারা ধরুন এই অ্যাপটা এখনও ইউজ করছেন বা মানে করছিলেন, আমি বলবো শুধু মানে ডকুমেন্ট কনফিডেন্সিয়াল বা লিগাল ডকুমেন্ট বা পরিচয়পত্র বা পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড শুধু নয়, আপনি দেখুন এই যে সমস্ত অ্যাপগুলো আমরা ইউজ করছি এবং যে হ্যান্ডসেটগুলো ইউজ করছি, এগুলো কিন্তু অটোমেটিক ক্লাউডে সিঙ্ক করে। এবং আমি যদি একটা চাইনিজ হ্যান্ডসেট ইউজ করি, তার নিজস্ব যে ক্লাউডটা আছে সেই ক্লাউডটা কিন্তু চায়নাতে। তার মানে আমি যাবতীয় তথ্য, এই যে কন্ট্যাক্ট, আমার ফটো, আমার SMS, আমার যাবতীয় যে ব্যাকআপ, এইগুলো তো অটো সিঙ্ক হয় মোবাইলে, এবং এই অটো সিঙ্কের ক্লাউডটা কিন্তু আমার আলটিমেটলি চায়নাতে গিয়ে সেভ হচ্ছে। তার মানে ওরা এত হাজার হাজার মাইল দূরে বসে থেকেও কিন্তু ওরা পুরো ডেটাবেসটা কিন্তু তুলে নিচ্ছে এবং আমরা ওটাকে তুলতে সাহায্য করছি। সুতরাং এই অ্যাপগুলো যেগুলো অলরেডি ব্যান হয়েছে, এবং আমার মনে হয় এটা অনলি 10% অ্যাপ, কারণ এমন অনেক অ্যাপ আছে যেগুলো চায়নার তৈরি কিন্তু রেজিস্টার্ড অন্য কোম্পানিতে, এবং সেগুলো কিন্তু ইকুয়ালি ডেঞ্জারাস। কিন্তু যেহেতু ডিপ্লোম্যাটিক রিলেশন আমাদের এইসব অন্য কান্ট্রির সঙ্গে খুব ভালো আছে, সেই সব অ্যাপগুলো কিন্তু আমরা ব্যান করতে পারছি না, কিন্তু দে আর ইকুয়ালি ডেঞ্জারাস। আমি জানি না গভর্নমেন্ট সেগুলোকে নিয়ে কিভাবে হ্যান্ডেল করবে। মুশকিল, কনজিউমার এন্ডে একজন গ্রাহক কি করে বুঝবেন? আমি যেমন সেদিনকে একজন সঙ্গে কথা হচ্ছিল এক রিপোর্টারের সঙ্গে, উনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমার কাছে কোনো চাইনিজ অ্যাপ নেই। আমি ওনার মোবাইল খুলে দেখালাম যে কোম্পানি যে নামটা আছে, ওই নামটাকে নিয়ে যদি গুগলে গিয়ে দেখি যে কে এর পিছনে ইনভেস্টার আছে, ম্যাক্সিমাম কেসে কিন্তু দেখা যাচ্ছে চাইনিজ ইনভেস্টার। আর বোর্ডে যদি 50%-এর বেশি চাইনিজ ইনভেস্টার থাকে, তাহলে অবভিয়াসলি সেই অ্যাপটার সমস্ত ডিসিশন কিন্তু আমার মনে হয় চায়নার দ্বারা অ্যাটলিস্ট খানিকটা তো কন্ট্রোলড হচ্ছে। তো সেইখানে জাস্ট আমার মেড ইন চায়না ডাইরেক্ট অ্যাপকে আমি যদি বন্ধ করে দিই, তার মানে এই নয় যে সমস্ত প্রবলেম মিটে গেল। সেকেন্ড যে থ্রেটটা যেটা হচ্ছে যে আমার চাইনিজ হ্যান্ডসেটের সমস্ত ডেটা ক্লাউডে গিয়ে সেভ হচ্ছে, এটা চায়নাতে আছে। আজকে বিভিন্ন আগেও বলেছি, ভিডিও কনফারেন্সিং এর যে সার্ভার, তার সব সার্ভারগুলো চায়নাতে আছে, অনেকগুলো খুব পপুলার, আজও ইউজ হচ্ছে গভর্নমেন্ট ব্যান করে দেওয়া বলার পরও। থার্ড হচ্ছে আজকে যে ইকুইপমেন্ট, টেলিকম ইকুইপমেন্ট, আজকে আমরা ইন্ডিয়া বলছি 5G-তে যাচ্ছি, এবং 5G-র প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে, অলরেডি লাইসেন্স স্পেকট্রাম বিক্রি হয়ে গেছে এবং সমস্ত কোম্পানি প্ল্যান করেছে তাদের বাজেট।
এই বাজেট কালকে যদি দেখা যায় যে চাইনিজ ইকুইপমেন্ট আমি ওটাকে ব্যান করে দেবো বা ওটা থেকে দূরে থাকবো, টেলিকম অপারেটরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবং এইটা কিন্তু অলরেডি জানে চায়না যে এরা যে 5Gর দিকে এগোচ্ছে, সেইখানে কিন্তু আমাদের যে লো কস্ট ইকুইপমেন্ট ছাড়া কোনোভাবেই এই 5G আনতে পারবে না। এবং এটা কিন্তু আরো বড়সড় প্রবলেম, কারণ আজকে নর্মাল নেটিজেন দুটো অ্যাপ কিন্তু বাদ দিয়ে তারা তাদের লাইফ চালাতে পারে, কিন্তু এই যে টেলিকম অপারেটর যারা অলরেডি মানে হাল খুব খারাপ হয়ে গেছে এই সমস্ত গন্ডগোলের মাঝখানটায় পড়ে, তারা যে 5Gর দিকে প্ল্যানিংটা করে যে বাজেটিং করে এগোচ্ছে, এটা কিন্তু একটা বিরাট ধাক্কা খাবে যদি চাইনিজ কোনো ইকুইপমেন্ট, যেটা গভর্নমেন্ট বলছেন যে চাইনিজ ইকুইপমেন্ট থেকে সরে আসুন, বিভিন্ন টেন্ডারে রিটেন্ডারিং হচ্ছে, এইখানে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু একদম শেষ হয়ে যাবে। বিভিন্ন টেন্ডারে রিটেন্ডারিং হচ্ছে, একদম। আমি সন্দীপের কাছে আবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসবো, যে এই যে অ্যাপগুলো তথ্য চুরি করছে, সেটা তো 2020 সালে জুন মাসে বোঝা যায়নি। চীন ভারত সীমান্তে সমস্যা হওয়ার পরেই কেন এটার ওপর নজর পড়লো, তার আগে পড়লো না? নিঃসন্দেহে শুধু সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে নয়, একজন গ্রাহক এবং কনজিউমার হিসেবে এই প্রশ্ন ভারত সরকারের কাছে আমার থাকবে, আমি সেই প্রশ্নে আসবো। কিন্তু তার আগে আমার মতো অবস্থা অনেকেরই, আমি নিশ্চিত বেশ কিছু মানুষ, রুদ্রনীল ঘোষ বা অঙ্কুশ, তারাও বলছেন যে এই তথ্য চীনা সম্পূর্ণ না জেনে চীনা অ্যাপে তারা আপলোড করেছেন। কি বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা, দেখাবো। মোবাইল ব্যাংকিং এ অভ্যস্ত, মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি আদান প্রদান করেন। আপনার মোবাইল ফোনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য কি আর আদৌ গোপন আছে? ভারত চীন সংঘাতের আবহে তথ্য লোপাটের আশঙ্কায় টিকটক, ক্যাম স্ক্যানার, ভিভা ভিডিওর মতো জনপ্রিয় 59টি চীনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এইসব অ্যাপ যারা দিনের পর দিন ব্যবহার করেছেন, ব্যক্তিগত তথ্য বৃহৎ হওয়ার আশঙ্কা কুড়ে কুড়ে খাচ্ছে তাদের। যেমন অভিনেতা রুদ্রনীল ঘোষ ক্যাম স্ক্যানারের মতো অ্যাপ ব্যবহার করতেন, এখন পড়েছেন দুশ্চিন্তায়। মধ্যবিত্ত মানুষ এখন তারা তো সবাই টেকনোলজি ইউজ করতে জানেন, নিম্নবিত্তরাও অনেকে। তাদের ব্যাংকে যত টাকাই থাকুক না কেন, তারা যেখানেই টাকা পাঠাক না কেন, এই কোম্পানিগুলোর কাছে সেই ডেটাটা রয়ে গেল, এবং তারা কিন্তু বিকল্প ওই নাম্বার থেকে আরেকটু কোড নাম্বার ভেঙে, যারা এই ধরনের বুদ্ধি রাখেন সাধারণ মানুষের থেকে বেশি, তারা কিন্তু এই ডেটা নিয়ে যা খুশি তাই ইন ফিউচার করতে পারেন। ফাইল শেয়ারিং অ্যাপ ব্যবহারে অভ্যস্ত অভিনেতা অঙ্কুশ হাজরা ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করার জন্য ব্যাংকের তথ্য পর্যন্ত দিয়ে ফেলেছেন। বর্তমান পরিস্থিতিতে পড়েছেন চরম দুশ্চিন্তায়। আমিও ইউজ করেছি কিছু এডিটিং অ্যাপস, কারণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা ভিডিওস বানাই বাড়িতে। এই লকডাউন সময় আমাদের প্রচুর ভিডিওস বানাতে হয়েছে, জানতাম না যে এগুলো আদৌ চাইনিজ অ্যাপস কিনা। সেই সময় আমাকে ধরো উইকলি একটা সার্টেন অ্যামাউন্ট লাগবে বা ইয়ারলি একটা সাবস্ক্রিপশন, তো সেখানেও যে ব্যাঙ্ক ডিটেলসগুলো দেওয়া আমাদের, তারপরে SMS এ OTP আসা, তো এই সবগুলো, তারপরে গ্যালারি তুমি অ্যাক্সেস করতে পারবে, সেটাকে সেই অ্যাপটাকে অ্যালাউ করা যে তুমি আমার গ্যালারি অ্যাক্সেস করতে পারবে, তো সেইগুলো ইটস রিয়েলি ভেরি রিস্কি। ওটাতে আমি একটু কনসার্ন যে সেইগুলো যেন সেফ থাকে বা অ্যান্ড অল। অভিনেত্রী ঐন্দ্রিলা ভিভা ভিডিওর মতো জনপ্রিয় চাইনিজ অ্যাপ ব্যবহার করতেন, তারও চিন্তার শেষ নেই। এখন সত্যি বলছি, আমার ভয় লাগে। আমি এখন না যখনই দেখি যে কোনো একটা অ্যাপ, আমরা তো কিউরিয়াসিটি হয়ে অ্যাপ ডাউনলোড করে ফেলি যে দেখি তো এটা বেশ ইন্টারেস্টিং, তো দেখি কি হয়। যখনই আমি এখন স্পেশালি বেশ অনেক মাস হলো, যখন আমি দেখি যে পুরো ডিটেলস চাইছে, সব কিছু এগ্রি, ইনফ্যাক্ট যেটা কথাও হচ্ছিল আমাদের, মাইক্রোফোন অন, এই অন সেই অন, সব কিছু, আমি না চেষ্টা করি যে দরকার নেই আমার অ্যাপটা। চীনা মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের অনেকেরই প্রশ্ন, তথ্য লোপাটের আশঙ্কা কি আগে ছিল না? তাহলে আগেভাগেই কেন ব্যবস্থা নেওয়া হলো না? অ্যাপটাকে ডাউনলোড করতে গেলে আমাদের প্রচুর সিকিউরিটি ওনাদের সাথে শেয়ার করতে হয়, তো এই সিকিউরিটি আমাদের অলরেডি হ্যাম্পার হয়ে গেছে। আমাদের জওয়ানরা মারা গেল, তারপরে আমাদের মাথার টনকটা লড়েছে যে আমাদের সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে। টেলিদুনিয়ার পরিচিত মুখ সায়ক চক্রবর্তী, টিকটকেও তার লক্ষাধিক ফলোয়ার। 2019-এ টিকটকের তরফে পপুলার ক্রিয়েটর ব্যাচ পান সায়ক। অভিনয়ের পাশাপাশি টিকটক থেকেও কিছু রোজগার হতো, এখন তথ্য লোপাটের আশঙ্কায় উদ্বেগ তুঙ্গে। আমার মনে হয় সরকার যেটা ডেফিনেটলি সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম ঠিক সিদ্ধান্ত। যদি আমাদের ডেটা এরকম ভাবে চুরি করে নেয়, যদি, কারণ আমাদের প্রিভিয়াসি সমস্তটাই আমাদের মোবাইলের মধ্যে, তো তারা OTP থেকে শুরু করে সমস্ত কিছু যদি অ্যাক্সেস করতে পারে, তো সেক্ষেত্রে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি টিকটক করে ভুল করেছি।
বিশেষজ্ঞদেরও একাংশের মতে যা দেরি হবার হয়ে গিয়েছে, চীনা অ্যাপ্লিকেশন নিয়ে আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল। অ্যাপস ইউজ করা মানেই হচ্ছে আমার নিজেকে টোটালি কারো হাতে তুলে দেওয়া। আমরা অলরেডি আমাদের সমস্ত ডেটা দিয়ে ফেলেছি, নতুন করে বাঁচার কিছু নেই। এখন আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটাকে কিভাবে আমরা এর ফার্দার আমাদের আর ডেটা না যায় সেটা থেকে আমাকে বিরত থাকতে হবে। কেউ কেউ ওখানে ধরুন মার্কশিট, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, সমস্ত কিছু ব্যাংকের ডিটেলস সমস্ত কিছুই ওখানে বিভিন্ন রকমভাবে স্ক্যান করেছে। আমি ডেটাটা স্ক্যান করছি, সেই ডেটাটা ওরা নিজেদের ক্লাউডে স্টোর করে রাখে, কিন্তু এটার অসুবিধা হচ্ছে এই ক্লাউডের অ্যাক্সেস যদি ইল্লিগালি অন্য কারোর হাতে চলে যায় তখন আমার এই সমস্ত ইনফরমেশনগুলো কম্প্রোমাইজ হয়ে গেল। 59টি চীনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে প্রযুক্তিগত দিক দিয়ে চীনকে ধাক্কা দিয়েছে ভারত। কিন্তু যারা এতদিন ধরে এই সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতেন তাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে আরো আগেই সতর্ক হওয়া যেত না? প্রশ্নটা থেকেই যাচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার বলছি, যদি ভারতের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন হয়, যদি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার প্রশ্ন হয়, তাহলে 59টা কেন, 159টা কেন, 1059টা অ্যাপকে নিষিদ্ধ করা হোক। কিন্তু এইখানে আমার সন্দীপের কাছে একেবারে স্পষ্ট প্রশ্ন থাকবে যে এরম তো নয় বিষয়টা যে 2020 সালে জুন মাসে ভারতের বাজারে এই এতগুলো অ্যাপ এসেছিল। আমি নিজে যে অ্যাপটার কথা আমি বলছি যে 3 থেকে 4 বছর ধরে ব্যবহার করছি। অর্থাৎ আমার স্পেসিফিক প্রশ্ন একাধিক আছে। 1 নম্বর, যে তথ্য ফাঁস হচ্ছে এইটা সন্দীপ এই সীমান্ত সংঘর্ষ চীনের সঙ্গে ডিফারেন্সের সময় কেন ভারত সরকার জানতে পারলো? কেন্দ্রীয় সরকার যাচাই বা পরীক্ষা না করে এতগুলো অ্যাপকে ভারতে ছাড়পত্র দিল কেন? 1 নম্বর। 2 নম্বর, যে তথ্য চুরি করছে এটা কবে জানা গেল? আমি বলছি নাগরিকদের তথ্যের সুরক্ষা, যার সঙ্গে আর্থিক নিরাপত্তাও জড়িয়ে আছে, এইটা বজায় রাখতে মানে আমি বলছি আরো তো অসংখ্য অ্যাপ আছে যেগুলো সরাসরি চীনের। তুমি যেটা বলছিলে যে বোর্ড অফ ডিরেক্টরসে বেশিরভাগ চীনের সদস্য, সেটা ছাড়াও সরাসরি অন্য চীনা অ্যাপগুলো কি গুণ করেছে, মানে কি দোষ করেনি, যেখানে শুধু 59টা এই সংখ্যাটা সীমাবদ্ধ রইল। আমি এখান থেকে আমার 3 নম্বর পয়েন্টে আসবো, যে আমি ধরে নিচ্ছি যে বহু মানুষ এই অ্যাপগুলো ব্যবহার করেছেন। এই যে 59টা অ্যাপ ব্ল্যাঙ্কেট ব্যান করা হলো, এদের বিরুদ্ধে কিন্তু তুমি জানবে যে কোনো আলাদা আলাদা করে এফআইআর বা কেস রেজিস্টার হয়নি। অর্থাৎ আমাদের যাদের তথ্য চলে গেল তাদের চলেই গেল। এবং যদি তথ্য চুরি হয় প্রশ্নটা, তাহলে শুধুমাত্র ব্যান কেন, তাদের বিরুদ্ধে তো আইনি কাজকর্ম শুরু হবে। এবং তাদের ভারত সরকারের তরফ থেকে কেন চেস করা হচ্ছে না যে যে তথ্য তুমি চুরি করেছো, যে তথ্য তোমার সার্ভারে আছে, অবিলম্বে তা ফেরত দাও। এবং আবার এক প্রশ্ন, যে ব্যক্তিগত তথ্য, আমাদের পাসপোর্ট, আমাদের পরিচয়পত্র, আর্থিক, ব্যাংকের ডকুমেন্টস, মোবাইল ব্যাংকিং প্রায় সবাই এখন করে, সেইটা সুরক্ষার ক্ষেত্রে আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার বাহাদুর তারা কি করছেন? সন্দীপ, সবচেয়ে প্রথমে যেটা বলতে হবে, খুব ভালো একটা পয়েন্ট রেইজ হয়েছে, আমাদের আইটি বা প্রাইভেসি অ্যাক্ট কি বলছে। এটার মজার উত্তর হলো আমাদের কোনো প্রাইভেসি অ্যাক্টই নেই। এই যে ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি যে অ্যাক্ট, সেটা 2 বছর ধরে শুধু আলোচনার পর আলোচনা হচ্ছে। কারণ জিডিপিআর যখন ইউরোপে এসছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে আইডিটিপিআর বা ইন্ডিয়ান ডেটা প্রোটেকশন রেগুলেশন অ্যান্ড প্রাইভেসি, এইটাকে নিয়ে আসার কথা ছিল গত বছর। এইটা আলোচনা হচ্ছে, পিছোচ্ছে, আলোচনা হচ্ছে, আবার পিছোচ্ছে, আবার টেবিলে চলে আসছে। যদি সত্যি ডেটা প্রাইভেসি নিয়ে গভর্নমেন্টের চিন্তা ভাবনা এগোয়, তাহলে সবার প্রথম একটা প্রাইভেসি ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি অ্যাক্ট ইমিডিয়েট দেশে আনা উচিত। এবং তারপর যদি কোনো ডেটা প্রাইভেসি ভায়োলেশন হয়, সেই অ্যাক্ট দিয়ে কিন্তু বা সেই নিয়মটা বা লটা দিয়ে, আমি বলছি তুমি লং টার্ম কথা বলছো। আমি একটা এখানে তথ্য দিই, সেটা হচ্ছে 17ই মার্চ লোকসভায় প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে, জি কিষাণ রেড্ডি। তাকে জিজ্ঞেস করা হয় যে এই যে চীনা অ্যাপগুলো আছে, এগুলোর কোনো ইন্টেলিজেন্স থ্রেট আছে কিনা। তিনি লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেন যে এরকম কোনো থ্রেট নেই এবং কোনো অ্যাপ রদ করার কথা বা নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে না। তার 100 দিনের মধ্যে গালওয়ান হলো এবং তারপরে ভারত সরকারের গোটা দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল। অর্থাৎ তথ্য চুরি যদি হয়, সেটা জুন 2020তেও হয়েছে, সেটা 100 দিন আগেও হতো। আমি বলছি যে সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ার কারণটা কি?
আমার তো মনে হয় এটা একটা রিটালিয়েশন, এটা ডাইরেক্ট মানে টেকনোলজি ফ্যাক্টর খুব একটা নেই আদার দ্যান টিকটক, কারণ টিকটকের উপর ডাইরেক্ট একটা এভিডেন্স ধরা পড়েছিল যে টিকটক আমাদের ফোনগুলোকে ক্লিপবোর্ডকে অ্যাক্সেস করছে, কিন্তু বাকি যে সমস্ত অ্যাপ আছে তার উপর কিন্তু এখনো এভিডেন্স প্রমাণ হয়নি। আমাদের ডাইরেক্ট ওই অ্যাপগুলোকে যেহেতু চাইনার হ্যান্ডসেট বা চাইনিজ হ্যান্ডসেট এইগুলোকে আটকানোর জন্য, কারণ ওই অ্যাপগুলোকে কোনোভাবেই আটকানো যাবে না যদি আমি একটা চাইনিজ হ্যান্ডসেট ইউজ করি, তো এইটা কারণ হতে পারে ওটাকে এই সমস্ত অ্যাপগুলো ব্যান করা। কিন্তু আমি বলবো এমন আরও অনেক অ্যাপ বা ইকুইপমেন্ট আছে যেগুলো অন্য দেশে কিন্তু ব্যান হয়েছে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যান হয়নি। তার মানে এই যে কটা নাম্বার অফ অ্যাপস এখানটাতে ব্যান করা হয়েছে তার মানে এই নয় যে এইগুলোকে সমস্ত কোনো এভিডেন্স আছে বা কোথাও কোনো ধরা পড়েছে কিছু। একটা দুটো অ্যাপ ধরা পড়েছে, কিন্তু এমন একটা দুটো অ্যাপ এখনো আছে যেগুলো অন্য দেশে কিন্তু ধরা পড়ে ব্যান হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু গভর্নমেন্ট সেটাকে নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি বা ওই লিস্টের মধ্যে নামগুলো নেই। সুতরাং এইটা একটু খুব কন্ট্রাডিক্টরি, একটুখানি এটা আই থিঙ্ক গভর্নমেন্ট হ্যাজ টু গিভ দ্য আনসার যে যেটা ধরা পড়েনি এরকম কেন ব্যান হলো, আর যেটা ধরা পড়েছে সেটা কেন ব্যানের বাইরে থেকে গেল, সেইটা আমার অ্যাজ আ টেকনোলজি পারসন আমার কাছে উত্তর নেই। সন্দীপ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে চীনা অ্যাপ এইভাবে শুধুমাত্র নিষিদ্ধ ঘোষণা করেই বোধহয় এই অ্যাপগুলোর হাত থেকে রেহাই পাওয়া সম্ভব না, কারণ সন্দীপ বলছিল যে বহু চীনা মোবাইল কেনার সঙ্গে বাই ডিফল্ট যে অ্যাপগুলো থাকে সেগুলো থেকেও এইভাবে সরাসরি বিপজ্জনক তথ্য চুরি হতে পারে। অনেকেই বলছেন তাই শুধু নিষিদ্ধ ঘোষণা করলে এই ধরনের অ্যাপের যে ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব, যাতে একজন মানুষ দেউলিয়া বা সর্বশান্ত হতে পারেন, তার হাত থেকে বোধহয় রেহাই পাওয়া সম্ভব নয়। কি বলছেন বিশেষজ্ঞরা, দেখুন। লাদাখে ভারত চীন সংঘাতের আবহে 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র, কিন্তু অনেকেরই অভিযোগ নিষিদ্ধ ঘোষণার পরও অনেক সন্দেহজনক অ্যাপ এখনো কার্যকরী আছে। আমি টিকটকটা মানে পাচ্ছি না এখনো, বাদ বাকিগুলো জেন্ডার শেয়ার ইট সবই পাচ্ছি, কিন্তু বলছে ব্যান্ড করে দিয়েছে, কিন্তু সেটা এখনো মানে আমার ফোনে চলছে, বুঝতে পারছি না এটা কি হচ্ছে। আমার প্রচন্ড কাজে লাগতো ক্যাম স্ক্যানার, সেটাও বলছে ব্যান হবে। ইউজও করতে পারছি, কিন্তু আগামী দিনে কি হবে বা এতদিন যে ইউজ করেছি কতটা ডেটা যে কার হাতে গেছে সেইটাই ভাবাচ্ছি। তবে ডিলিট করে দেওয়াটাই ভাবছি যে ঠিক, আবার রাখলেও সমস্যা। সায়ন্তনী কিংবা প্রতীকের মতো এমন অসংখ্য মানুষ আছেন যারা বিভ্রান্ত। তারা জানতে চান শুধুমাত্র নিষিদ্ধ ঘোষণা করে কি চীনা অ্যাপের কার্যকারিতা বন্ধ করা সম্ভব? 100% বন্ধ হয়ে যাবে সেটা সম্ভব নয়। সম্ভব কি করে হতে পারে, যদি আমি ধরে রাখুন গুগল প্লে স্টোর বা অ্যাপেলের আইফোনের যে স্টোর আছে অ্যাপ স্টোর, ঠিক আছে, সেইখানে গিয়ে নিয়ে আমি যদি ব্যান করতে পারলাম, সেই ধরে গুগল প্লে স্টোর তো আমেরিকান বেসড গুগল ইজ আমেরিকান বেসড কোম্পানি, অ্যাপেলও আমেরিকায়, তার ক্লাউড সার্ভার, সেইখানে যদি অ্যাপ্লিকেশনটা আপলোডই না হতে পারে বা আপলোড থাকলেও সেটা যদি ডাউন করে দাও, তাহলে কেউই আর জীবনে ইউজ করতে পারবে না। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের পরামর্শ, মোবাইল থেকে অবিলম্বে অ্যাপ আনইনস্টল করা ছাড়াও আরও কিছু পদক্ষেপ নিতে হবে। না, এটা এরকম না, এত তাড়াতাড়ি ব্যাপারটা সম্ভব না যে কালকেই আমি নির্দেশিকা জারি করলাম আমার আজ থেকে আমার সব অ্যাপ ব্যান হয়ে গেল, অতটা ইজি নয় এটা ব্যাপারটা, এটা ওয়েবসাইটের মতো নয়। এটা অনেক রকম স্টেপস আছে। আমার যেটা মনে হয় যেগুলো নর্মাল স্টেপস, সেটা হলো আইএসপির কাছে মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে চিঠি যাবে এই অ্যাপগুলো বন্ধ করার জন্য। তারপর এই অ্যাপগুলোর সার্ভার আইপিগুলোকে ট্রেস করা হবে, তারপর সেই সার্ভারগুলোকে আস্তে আস্তে আইপিগুলোকে ব্লক করা হবে। তো এইগুলো মেজর প্রসিডিউরস। টিকটক, উইচ্যাট, শেয়ারইট কিংবা ক্যাম স্ক্যানারের মতো বহুল প্রচলিত একাধিক অ্যাপ আমাদের অনেকের ফোনেই আছে। বিশেষজ্ঞদের একাংশের মতে যেদিন এইসব অ্যাপ মোবাইল ফোনে ডাউনলোড করা হয়েছে সেদিন থেকেই অজান্তে অনেক তথ্য বেহাত হয়েছে। আমি এখানে জেন্ডার বলে যে অ্যাপটা আছে সেটা আমি এখানে ইনস্টল করেছি, ঠিক আছে। আমি যদি অ্যাপটা এখন অন করি, এখানে অ্যাপটা কি চাইছে, অ্যালাউ দ্য জেন্ডার অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন, ঠিক আছে। তো আমি এখানে ডিভাইস লোকেশন অ্যালাউ করলাম। এই অ্যাপটা ইনস্টল করার পর, ঠিক আছে, একজন অ্যাটাকার, ঠিক আছে, তা তোমার মোবাইলে কি কি জিনিস সে অ্যাক্সেস করতে পারছে। এই যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে আমরা দেখতেও পাচ্ছি। এটা হচ্ছে তুমি আজকে সকাল থেকে তুমি কাকে কল করেছো তার পুরো ডিটেলসটা। ডেঞ্জারাস যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমার এসএমএস, যার মধ্যে আমাদের যাবতীয় ওটিপি বা এরকম জিনিসটা থাকে, সেই ওটিপি ডিটেলস কিন্তু আমি নিচে পুরো জিনিসটাই দেখতে পাচ্ছি। ডিভাইস আইডি কি আছে, তার আইএমআই নাম্বার কি আছে, কোন ফোন নাম্বার তুমি ইউজ করছো, সেটা কোন নেটওয়ার্কের আন্ডারে আছে,
তোমার অ্যান্ড্রয়েড ভার্সন কি আছে, এভরিথিং কিন্তু ডিভাইস সম্বন্ধে আমাকে যাবতীয় তথ্য কিন্তু থাকছে। যেটা জানাটা খুব দরকার সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি তোমার এখন এই মুহূর্তে লাইভ লোকেশন কিন্তু সল্টলেক সেক্টর 5 আছে, এটা হচ্ছে তার অ্যাড্রেস, ঠিক আছে? ঠিক তুমি দাঁড়িয়ে আছো ঠিক যে জায়গাটা, ঠিক আছে? এটা হচ্ছে তার লোকেশনটা। এই পরিস্থিতিতে মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্কতা ও সচেতনতা অত্যন্ত জরুরি বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এর পরের প্রতিবেদনে একই সঙ্গে উদ্বেগ এবং আশার আলো। উদ্বেগ কেন? পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 669, সর্বোচ্চ রেকর্ড, এবং মৃতের সংখ্যা 18। দুটোর সংখ্যাই যথেষ্ট উদ্বেগে ফেলেছে আমাদের। এবং আশার আলোটা কোথায়? আজকে সকাল থেকেই একটি খবরে গোটা দেশে চাঞ্চল্য ছড়ায়। কি সেই খবর? আইসিএমআর দ্রুত 15ই আগস্টের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল করোনার প্রতিষেধকে শেষ করার নির্দেশ দিয়েছে। এখান থেকেই গুজব পল্লবিত হয় যে তাহলে কি 15ই আগস্ট লালকেল্লায় তার ভাষণে প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিনের কথা ঘোষণা করবেন? কতটা সত্যতা আছে এই গুজবের পিছনে আমরা খতিয়ে দেখেছি। দেখুন। স্বাধীনতা দিবসে কি মিলবে কোভিড থেকে স্বাধীনতা? অবশেষে কি মিলবে করোনা ভাইরাস থেকে মুক্তি? কোভ্যাক্সিনের আত্মপ্রকাশ কি 15ই আগস্টই হবে? আইসিএমআর এর অধিকর্তার এই চিঠি সেই সম্ভাবনাকে জোরালো করে তুলেছে। চিঠিতে বলা হয়েছে, টিকা বানানোর জন্য SARS-CoV-2 ভাইরাসের স্ট্রেন সংগ্রহ করা হয়েছিল আইসিএমআর এর অধীনে থাকা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে। টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে যা যা করণীয়, বিবিআইএল এর সহযোগিতায় সেই সবই করেছে ও করে চলেছে আইসিএমআর। ট্রায়ালের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে চিঠি দিয়ে আইসিএমআর এর ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন, দ্রুত কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে হবে যাতে আগামী 15ই আগস্ট ওই ভ্যাকসিন বাজারে আনা যায়। এখনো পর্যন্ত বিশ্বের কোথাও করোনার কোনো টিকা বাজারে আসেনি। একাধিক জায়গায় ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। কোভ্যাক্সিনের ট্রায়াল কলকাতাতেও হবে, পরিচালনা করবে নাইসেড। কলকাতাতেও কোভ্যাক্সিনের পরীক্ষার জন্য 4টি ওয়ার্ড প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে বলে নাইসেড সূত্রে খবর। দেশের বিভিন্ন প্রান্তে প্রথম দেশীয় করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর জন্য বিশাখাপত্তনম, রোহতক, দিল্লি, পাটনা, বেলগাঁও, নাগপুর, গোরখপুর, হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গার প্রতিষ্ঠানগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আইসিএমআর সূত্রের খবর। 7ই জুলাই থেকে শুরু হবে এই প্রতিষেধকের ট্রায়াল। এই ফেজ 1, ফেজ 2, ফেজ 3টাকে WHO যে অনেকের মধ্যে একটা দ্বিধা রয়েছে যে কিভাবে শর্ট টাইমে সম্ভব, এই প্যান্ডেমিকের সময় WHO সলিডারিটি রুল অ্যাপ্লাই করেছে, যেখানে একসাথে ফেজ 1টা মানে অ্যাডভার্স এফেক্টটা দেখে নেওয়ার পরে ফেজ 2, 3কে একসাথে পাঞ্চ করে দেওয়া সম্ভব, যাতে রান থ্রুটা খুব তাড়াতাড়ি হয়। ট্রায়ালের পরে নির্ধারিত হবে ভ্যাকসিনের চূড়ান্ত ভাগ্য। পাশ করে গেলে স্বাধীনতা দিবসেই ইতিহাস গড়বে ভারত। পোলিও, র্যাবিস, জাপানিজ এনসেফেলাইটিস, জিকা ও চিকুনগুনিয়ার মতো বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের টিকা আবিষ্কারের খ্যাতি আছে ভারত বায়োটেকের। তবে বিশেষজ্ঞদের মতে কোনো ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় 9 মাস সময় লেগে যায়। ফলে 7ই জুলাই থেকে ট্রায়াল শুরু হলে আগস্টের মধ্যে ভ্যাকসিন কিভাবে বাজারে আসবে তা নিয়ে বিশেষজ্ঞদের একাংশের মনে সন্দেহ থেকেই যাচ্ছে। তারা বলছেন, যত দ্রুত সম্ভব ভ্যাকসিন আবিষ্কার হয় ততই ভালো, কিন্তু এক্ষেত্রে তাড়াহুড়ো মোটেও কাম্য নয়। এর মধ্যে করোনা ভারত সহ গোটা বিশ্বে ত্রাস হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 20,903 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। দৈনিক সংক্রমণের নিরিখে যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। মোট মৃত্যু ছাড়িয়ে গিয়েছে 18,000। বাংলাতেও গত 24 ঘন্টায় রেকর্ড 669 জন করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যুর ক্ষেত্রেও রেকর্ড 18 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে গোটা বিশ্ব করোনার ভ্যাকসিনের দিকে তাকিয়ে। 15ই আগস্টে কি মিলবে সেই ভ্যাকসিন? রচিত হবে ইতিহাস। ইতিমধ্যে দ্বিতীয় একটি সংস্থাকে করোনা ভ্যাকসিনকে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি ভ্যাকসিনকে প্রথম ও দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমতি দেওয়া হয়েছে। এবিপি আনন্দ। দেখুন, প্যান্ডেমিক আমাদের জীবনযাত্রাকেই পাল্টে দিয়েছে। আনলক 1 থেকে আনলক 2 নিঃসন্দেহে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই কঠিন সময়েও আগাগোড়া আপনারা আমাদের পাশে থেকেছেন। আমরাও চেষ্টা করেছি এমনকি কোভিড ওয়ার্ডের ভেতর থেকে কিভাবে চিকিৎসা হচ্ছে সেই বিষয়ে নানা ঝুঁকি নিয়ে খবর আপনাদের সামনে রাখতে। গত 14 সপ্তাহ মানে প্রায় 3.5 মাস ধরে আপনাদের আশীর্বাদে এবিপি আনন্দ পৌঁছেছে সব থেকে বেশি সংখ্যক দর্শকের কাছে, এমনকি বিনোদনমূলক চ্যানেলগুলোর থেকেও। আমরা সত্যি কৃতজ্ঞ
আপনাদের ধন্যবাদ, আপনাদের প্রণাম।